আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আজকে পড়ার বিষয় ইভলিউশন বা বিবর্তন। ইভলিউশনে আজকে কেমিক্যাল থিওরি অফ অরিজিন অফ লাইফ বা জীবনের উৎপত্তি সম্পর্কিত রাসায়নিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হবে। এই পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছে এবং কোনো অজ্ঞেয় বা রহস্যজনক উপায় নয়, বরং জানা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। এই ধারণার নাম জীবনের রাসায়নিক উৎপত্তি তত্ত্ব বা কেমিক্যাল থিওরি অফ অরিজিন অফ লাইফ। বিখ্যাত জীববিজ্ঞানী টি.এইচ. হাক্সলি ও বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জন টিন্ডেল জীবনের রাসায়নিক উৎপত্তি তত্ত্ব প্রচার করেন। 1869 সালে হাক্সলি তার বিখ্যাত বই জীবনের পদার্থিক ভিত্তি বা দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ, এই বইয়ে তিনি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বা পদার্থের ভিত্তি বলে উল্লেখ করেন। এ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রোটোপ্লাজমই জীবন এবং প্রোটোপ্লাজমে গঠিত আমাদের পরিচিত দ্রব্যাদি দিয়ে। কিন্তু কিভাবে তা সংঘটিত হয় বা কি করে তার উৎপত্তি হয়েছে এ সম্পর্কে তিনি কিছু বলেননি। টিন্ডেল জৈব অণু দিয়ে প্রোটোপ্লাজম গঠিত বলে প্রস্তাব করেন। কোষের রাসায়নিক উপাদান সম্পর্কে তখনও ভালো ধারণা গড়ে ওঠেনি, তাই প্রোটোপ্লাজমকে একটি বিশেষ বস্তু এবং এর উপাদানকে বিশেষ জৈব অণু হিসাবে বিবেচনা করা হতো। দ্য ওপারিন অ্যান্ড হ্যালডেন হাইপোথিসিস। জীবনের উৎপত্তির আধুনিক রাসায়নিক তত্ত্বের জন্মদাতা বলতে গেলে রুশ প্রাণ রসায়নবিদ ওপারিন। তিনি 1922 সালে জীবনের উৎপত্তি নামক রুশ ভাষায় একটি বই লেখেন। এতে তিনি সর্বপ্রথম কিভাবে এবং কখন এ পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছিল সে সম্পর্কে একটি হাইপোথিসিস প্রস্তাব করেন। তার মতে বিবর্তনের দুইটি অংশ বা পর্ব আছে, একটি হলো রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল ইভলিউশন, আরেকটি অর্গানিক ইভলিউশন বা জৈব বিবর্তন। প্রথম পর্বে বিবর্তনের মাধ্যমে জড় বস্তু থেকে জীবনের উৎপত্তি হয়, এরপর জীব থেকে জীবের বিবর্তন। তার মতে এই দুটি একটি অবিচ্ছিন্ন ঘটনা এবং এই দুইটি অংশ মিলে সম্পূর্ণভাবে বিবর্তন বা ইভলিউশন। তো তার এই বইটির কয়েকটি সংস্করণ প্রকাশিত হয়। পরবর্তীতে 1938 সালে এই বইটি ইংরেজি ভাষায় অনুদিত হয় এবং এর ফলে দেশের বাইরের বিজ্ঞানীরাও, রাশিয়ার বাইরের বিজ্ঞানীরাও ওপারিনের মতামত সম্পর্কে জানতে পারেন। এর আগে 1928 সালে হলডেন, জেবিএস হলডেন, ওপারিনের কাজের কথা কিছু না জেনেই একই নামে প্রায় একই বক্তব্য সহ আরেকটি বই লিখেছিলেন। তাই জীবনের রাসায়নিক বিবর্তন অনুকল্পটি ওপারিন হলডেন তত্ত্ব নামে পরিচিত। এ সময়ের মধ্যে, অর্থাৎ যখন এই জীবনের উৎপত্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করছিলেন, তখন দুইটি বিষয় স্পষ্ট হয়ে আসে যে প্রথমে জীবনের সংজ্ঞায়ন করতে হবে এবং এটা অনেক ব্যাপক পরিসরে। অকোষীয় এবং কোষীয় উভয় রকম জীবন বা জীবকেই মেনে নেওয়া হয়। অকোষীয় জীবের উদাহরণ হচ্ছে ভাইরাস। ভাইরাসের অবস্থান জড় জগৎ এবং জীব জগতের মাঝামাঝি, কারণ জীবের বাইরে বা জীবদেহের বাইরেও ভাইরাস প্রাণহীন, কিন্তু জীবদেহের ভিতরে বা কোষের ভিতরে ভাইরাস জীবন্ত। এর গঠন উপাদানও কোষের তুলনায় খুবই সামান্য। এর ভাইরাসে আমরা জানি একটি প্রোটিনের আবরণ থাকে এবং এর ভিতরে একটি নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিডটি ডিএনএ অথবা আরএনএ হতে পারে। একে জীব বলে মেনে না নেওয়া হলেও একে জীব এবং জড়ের সন্ধিস্থলে অবস্থান স্বীকার করা হয়। ভাইরাসের চেয়ে আরও সরল অথচ জীবনের মৌলিক লক্ষণ আছে।
এরকম অজানা বস্তুর অস্তিত্বের সম্ভাবনা স্বীকৃত হয়। হয়তো এগুলো আর এই পৃথিবীতে নেই, কিন্তু কোষীয় জীবের তথা আমাদের পরিচিত জীবনের উৎপত্তির ক্ষেত্রে এসব জীব বস্তু হয়তো অন্তর্বর্তী স্তর বা ধাপ ছিল। এখানে ছবিতে ওপারিনের থিওরিটি খুব সংক্ষেপে দেওয়া আছে। এখানে বিগ ব্যাং এর পরে ফরমেশন অফ দ্য গ্যালাক্সি, এরপরে ফরমেশন অফ দ্য সোলার সিস্টেম, ফরমেশন অফ দ্য আর্থ, এরপর এখানে প্রিবায়োটিক সিনথেসিসের জন্য উপযোগী আবহাওয়া তৈরি, এরপরে পলিমারাইজেশন, কেমিক্যাল অরিজিনস অফ লাইফ অর্থাৎ প্রি আরএনএ ওয়ার্ল্ড, আরএনএ ওয়ার্ল্ড, ডিএনএ বা প্রোটিন ওয়ার্ল্ড, এরপরে সেখান থেকে ব্যাকটেরিয়া, ইনভার্টিব্রেটস, ফিশ, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইল, বার্ড, ম্যামাল, প্রাইমেটস, হিউম্যান ইত্যাদির উৎপত্তি। ওপারিন এবং হলডেনের লেখা থেকে অন্য একটি বিষয় স্পষ্ট হয় যে অতি আদিম জীবনের প্রথম উৎপত্তির সময় পৃথিবীর অবস্থা বর্তমান কালের মতো ছিল না। প্রথমত বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না, তখন ছিল মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড প্রভৃতি গ্যাস এবং কিছু জলীয় বাষ্প। এছাড়া কম বেশি পরিমাণে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হাইড্রোফ্লোরিক অ্যাসিড ছিল। আর তখন ভূপৃষ্ঠ এত বেশি গরম ছিল যে পানি তাতে পড়া মাত্রই বাষ্প হয়ে যেত। সকল অক্সিজেন অন্যান্য মৌলিক দ্রব্যের সাথে সংযুক্ত হয়ে যেত, এমনকি কার্বনও ধাতুর সাথে যুক্ত হয়ে মেটাল কার্বাইড গঠন করেছিল। বায়ুমণ্ডলের বাইরে বর্তমানের ন্যায় কোনো ওজনের স্তর ছিল না, তাই সৌর বিকিরণের অতি বেগুনি রশ্মি সহজে ভূপৃষ্ঠে এসে পৌঁছাতো। আর উচ্চ শক্তি সম্পন্ন বিকিরণ যেমন এক্স রে, গামা রে, কসমিক রে আর বৈদ্যুতিক বিকিরণ ছিল বর্তমানের চেয়ে বহুগুণ বেশি। ফলে কোনো জীবের অস্তিত্ব বহুদিনই ছিল না। অপারিন এবং হলডেনের মতে এমন একটি প্রাণহীন পরিবেশে এসব গ্যাসের উপর বৈদ্যুতিক ও উচ্চ শক্তি বিকিরণের প্রভাবে নানা ধরনের জৈব রাসায়নিক দ্রব্যের উৎপত্তি হয় এবং এগুলি নানাভাবে পরস্পরের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে আরও জটিল জৈব পদার্থ উৎপন্ন করে। এগুলো থেকেই ঝিল্লি তৈরি হয়। ঝিল্লিবদ্ধ জৈব পদার্থ বা প্রোটিনয়েড ক্রমে এনজাইম ধারণ করতে ও সেগুলির সাহায্যে বিপাক ক্রিয়ার ক্ষমতা অর্জন করে এবং নিউক্লিক অ্যাসিড ধারণ করতে থাকে। এটি এর মধ্যস্থিত বংশগতি সংকেত দিয়ে নিজের প্রতিকৃতি তৈরি করতে ও মিউটেট করতে সক্ষম হয়। এভাবে প্রথমে অতি আদি ও সরল জীবনের উৎপত্তি হয়। এই স্তরে জীবন ছিল অকোষীয়, পরে তা থেকে কোষীয় জীবের উৎপত্তি হয়। এখানে মূল কথা হলো অজৈবজনী, অর্থাৎ অজীব থেকে জীবের, জড়বস্তু থেকে জীববস্তুর উৎপত্তি। ছবিতে লক্ষ্য করো, এখানে বিভিন্ন ধরনের, এটা তখনকার অবস্থা, মিথাইন, ডাইকার্বন এবং বিভিন্ন ধরনের গ্যাস ছিল। সেখানে যে বজ্রপাত বা বিকিরণ হলো, বিকিরণের পরে এখানে অ্যামোনিয়া তৈরি হলো। অ্যামোনিয়ার পরে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের তৈরি, অ্যামাইনো অ্যাসিড থেকে ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে শেষে এই আদি অর্থাৎ প্রথম যেই কোষের উৎপত্তি, এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাবায়োজেনেসিস, অর্থাৎ জড় থেকে জীবের উৎপত্তি। 1950-এর দশক থেকে দুইটি বৈশিষ্ট্যকেই জীবের পরিচয় জ্ঞাপক বৈশিষ্ট্য বলে মনে করা হতো। একটি হলো জীব নিজের প্রতিলিপি তৈরি করতে পারে এবং জীবের মধ্যে মিউটেশন ঘটানোর ক্ষমতা থাকে। তো কোষীয় এবং অকোষীয় জীবের একটি রাসায়নিক দ্রব্যের মধ্যে ওই দুটি বৈশিষ্ট্য দেখা যায়।
এবং এই দ্রব্যটি হলো নিউক্লিক অ্যাসিড, প্রধানত ডিএনএ, কখনো কখনো আরএনএ। এটি জড়বস্তু হলে অনুলিপনের মাধ্যমে নিজের অনুলিপি তৈরি করে ও বেস অনুক্রমে পরিবর্তন দিয়ে মিউটেশন ঘটায়। তা দেখা যায় যে ডিএনএ জড়বস্তু হলেও তাতে জীবনের দুইটি মৌলিক লক্ষণ আছে, কিন্তু কোষের সাহায্য ছাড়া, বিশেষত এনজাইমের সাহায্য ছাড়া ডিএনএ একা এই দুইটি কাজ করতে পারে না। এনজাইম হলো প্রোটিন। সুতরাং ডিএনএ অথবা আরএনএ এই প্রোটিনের উৎপত্তি জীবনের উৎপত্তির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ডিএনএ প্রোটিন উভয় পলিমার, অর্থাৎ কিছু এককের সমষ্টি। প্রোটিনের গঠন এককের নাম অ্যামাইনো অ্যাসিড এবং প্রধানত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। এগুলি নানাভাবে পলিমারিত হয়ে তৈরি করে অসংখ্য রকমের প্রোটিন। ডিএনএ বা আরএনএ এর গঠন একক হচ্ছে নাইট্রোজেনাস বেস সমূহ, এবং এই বেস হলো 5 রকমের: অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন ও ইউরাসিল। এগুলি নানাভাবে পলিমারিত হয়ে গঠন করে 2 ধরনের নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ। জীবনের অপর প্রধান উপাদান কার্বোহাইড্রেট। এই দ্রব্যের মধ্যে সরল শর্করা পলিমারিত হয়ে জটিল কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। একইভাবে লিপিডের একক গ্লিসারিক অ্যাসিড। লিপিড এবং প্রোটিন একত্রে যে মিশ্র প্রোটিন তৈরি করে তা দিয়ে লিপোপ্রোটিন ঝিল্লি গঠিত হয়। তাহলে দেখা যাচ্ছে যে অনেক সরল দ্রব্য থেকে জটিল জৈব বস্তু গঠিত হয়। তাহলে যদি দেখানো যায় যে পৃথিবীর আদিম অবস্থায় যেসব গ্যাস বায়ুমণ্ডলে বিদ্যমান ছিল এবং তখনকার পরিবেশে যে সকল শক্তি সক্রিয় ছিল, তাদের প্রভাবে অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন সরল শর্করা, জৈব অ্যাসিড, বিশেষত ক্রেবস চক্রের যে অ্যাসিডগুলি এবং নাইট্রোজেনাস বেসগুলি প্রভৃতি তৈরি হতে পারে এবং জীবের সাহায্য ছাড়া। তাহলে জীবনের অজৈব জনন বা জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত অনুকল্পটি পক্ষে জোরালো যুক্তি পাওয়া যাবে। এই প্রস্তাব স্বাধীনভাবে করেছিলেন ওপারিন এবং হলডেন। ওপারিন এবং হলডেনের হাইপোথিসিস নিয়ে অনেক বিজ্ঞানীরাই পরবর্তীতে কাজ করেছেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের নোবেল পুরস্কার বিজয়ী রসায়নবিদ হ্যারল্ড সি ইউরে তার গ্র্যাজুয়েট ছাত্র স্ট্যানলি মিলারকে ওপারিনের অনুকল্পটি সঠিক কিনা তা যাচাই করে দেখতে বলেন। মিলার 1953 সালে বায়ু নিরোধক কাচ নির্মিত একটি আবদ্ধ তন্ত্রে আদিম পৃথিবীর ভূপৃষ্ঠে যে পরিবেশ ছিল সেই রকম পরিবেশের মতো একটি পরিবেশ সেখানে সৃষ্টি করেন এবং প্রথমে তিনি পাম্প করে এর ভেতর থেকে বাতাস বের করে দেন। এরপরে সংযুক্ত ফ্লাস্কের পানি ফুটিয়ে জলীয় বাষ্প তৈরি করেন। একটি বড় 5 লিটার ফ্লাস্কে হাইড্রোজেন, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস প্রবেশ করান। সেখানে উক্ত জলীয় বাষ্প এসে মিশ্রিত হয়। এই মিশ্রণে তিনি বৈদ্যুতিক প্রবাহ চালু করেন। তাতে যে গ্যাসীয় দ্রব্য তৈরি হতো তা এসে তন্ত্রটির অন্য জায়গায় রাখা পানিতে দ্রবীভূত হতে পারত। সেখান থেকে নমুনা বের করে রাসায়নিক বিশ্লেষণের ব্যবস্থাও ছিল। 1 সপ্তাহ অবিরাম বৈদ্যুতিক প্রবাহ পরিচালনা করার পর শেষের পানিতে দ্রবীভূত দ্রব্যাদির বিশ্লেষণ করা হয় এবং সেখানে এমন কিছু দ্রব্য পাওয়া যায় যে দ্রব্যগুলি আগে ওইখানে তন্ত্রে প্রথম থেকেই ছিল না। এগুলি উৎপন্ন হয়েছে ওই 5 লিটার ফ্লাস্কে গ্যাসসমূহের উপর বৈদ্যুতিক বিকিরণের ফলে। এবং লক্ষণীয় যে 20টি প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে প্রথম পরীক্ষাতেই 9টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এটি সেই ফ্লাস্ক, এখানে মিথেন, পানি, এরকম বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলো আছে, জলীয় বাষ্প, এবং এখানে যেভাবে বৈদ্যুতিক প্রবাহ চালনা করা হয়েছে, এখানে কনডেন্স, এখানে আর এখান থেকে জলীয় বাষ্প দেওয়া হচ্ছে এবং এখানে সেই পদার্থগুলি জমা হয়। আর এখান থেকে পদার্থগুলো সংগ্রহ করার জন্য নল আছে।
1955 সালে ও তারপরে মিলার ও ওর্গেল 1974 সালে, মিলার 1987 সালে একই পদ্ধতিতে 20টির মধ্যে 18টি অ্যামাইনো অ্যাসিড এভাবে তৈরি করেছিলেন। তাদের পরীক্ষা সর্বপ্রথম প্রমাণ করে যে ওপারিনের অনুকল্প সঠিক। এই আবিষ্কারের জন্য ইউরে দ্বিতীয়বার এবং মিলার নোবেল পুরস্কার লাভ করেন। জীবনের রাসায়নিক বিবর্তনের ধাপ। ওপারিন এবং হলডেন প্রস্তাবিত জীবনের রাসায়নিক বিবর্তন অনুকল্পটির বাস্তবতা দেখা গেল যে অনেকটাই প্রমাণিত হয়েছে। কৃত্রিমভাবে কোনো জীবন বা জীবকোষ তৈরি করা সম্ভব না হলেও কোষের অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদানসমূহ অনেক বৃহদাণু অত্যন্ত সরল অজৈব বস্তু থেকে তৈরি করা সম্ভব হয়েছে। গবেষণাগারে এসব দ্রব্যের মধ্যে বিক্রিয়া ঘটানোর জন্য শক্তি সরবরাহ করা হয়েছিল। বিদ্যুৎ প্রবাহ, অতিবেগুনি রশ্মি, আলো, উচ্চ শক্তি বিকিরণ ও তাপ। এই উপাদান ও শক্তি আদিম পৃথিবীতেও বিদ্যমান ছিল। তাই বলা যায় যে জীবনের বিবর্তনের সম্ভাব্য ধাপগুলো অনেকগুলো বাস্তবে যাচাই করা হয়েছে। এবং মনে রাখতে হবে যে তখন দুইটি জিনিস পৃথিবীতে ছিল না, জীব ও অক্সিজেন। এই দুইটির উৎপত্তি হয়েছিল অনেক পরে রাসায়নিক বিবর্তনের মাধ্যমে। তাই এ পর্যায়ে আমরা দেখব যে জীবনের উৎপত্তিতে কি কি পর্যায় বা ধাপ ছিল। প্রথমে ধাপ 1, জৈব যৌগের উৎপত্তি। পৃথিবী একসময় এত উত্তপ্ত ছিল যে আবহাওয়াতে হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প প্রভৃতি ছাড়া অন্য কোনো জৈব পদার্থ ছিল না। তখন পৃথিবীর তাপ কত ছিল তা নিয়ে কিছু বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। কারো কারো মতে তখন তাপমাত্রা ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্য মতে তা কখনোই 900 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি ছিল না। তো সেই তাপমাত্রা ধীরে ধীরে কমার ফলে বিভিন্ন পরমাণুর মধ্যে বিক্রিয়া হয়ে বিভিন্ন ধরনের অণু উৎপন্ন হতে থাকে। প্রথমে এগুলো ছিল ক্ষুদ্রাণু বা মাইক্রোমলিকিউল, এদের আণবিক ওজন ছিল 100 ডাল্টনের কম। পরে বৃহদাণু বা ম্যাক্রোমলিকিউলে পরিণত হলো, তখন আণবিক ওজন 100 ডাল্টনের বেশি। এসব বিক্রিয়াতে শক্তি সরবরাহ করে সূর্যের অতিবেগুনি রশ্মি, আলো, আয়নীতিকর বিকিরণ বা এক্স-রে, গামা রে, কসমিক রে ইত্যাদি, অগ্ন্যুৎপাত, বৈদ্যুতিক প্রবাহ প্রভৃতি। বিভিন্ন অণু গঠনের সময় এ পর্বটিকে রাসায়নিক বিবর্তন নামে অভিহিত করা হয়। এতে নিচের এই ধারাগুলো দেখা যায়। যেমন প্রথমে হাইড্রোকার্বন উৎপাদন। এটা অত্যন্ত বিক্রিয়াশীল মুক্ত পরমাণু গুচ্ছের মধ্যে বিক্রিয়া এবং বাষ্পের সাথে মেটালিক কার্বাইডের বিক্রিয়া। এবার হাইড্রোকার্বনের অক্সি ও হাইড্রক্সি উপজাতের উৎপাদন। সম্পৃক্ত ও অসম্পৃক্ত উভয় প্রকার হাইড্রোকার্বন অত্যন্ত উত্তপ্ত জলীয় বাষ্পের বিক্রিয়া ঘটায় ও উৎপাদন করে অক্সি ও হাইড্রক্সি উপজাত দ্রব্য, যেমন অ্যালডিহাইড, কিটোন ইত্যাদি। এরপর 3 নম্বর হলো কার্বোহাইড্রেট উৎপাদন। হাইড্রক্সি উপজাতগুলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের ছোট ছোট শিকল গঠিত হয়, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি। এবং এই ঘনীভবনের ফলে ডাইস্যাকারাইড ও পলিস্যাকারাইড উৎপন্ন হয়, অর্থাৎ চিনি, স্টার্চ, গ্লাইকোজেন ইত্যাদি। এরপর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের উৎপত্তি হয় ফ্যাট বা চর্বির ঘনীভবনের ফলে, যেমন অ্যাসিটালডিহাইড ঘনীভবনের ফলে অ্যালডোলে পরিণত হয়। অ্যাসিটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহলের সাথে পলিমার গঠন করে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন করে। অ্যাসিটালডিহাইড জারণ বিজারণের ফলে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহলে পরিণত হয়। এরপর অ্যামাইনো অ্যাসিড গঠন। এখানে হাইড্রোকার্বনের সাথে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয় এবং গ্লাইকোলিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে গ্লাইসিন, পানি ইত্যাদি উৎপন্ন করে।
এরপর দ্বিতীয় ধাপ হলো বৃহদাণু গঠন ও জটিল জৈব অণু উৎপাদন বা যাকে আমরা বলি পলিমার গঠন। প্রথমে প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ার। তো এর আগে যে দ্রব্যগুলি উৎপন্ন হলো প্রথম ধাপে, সেগুলোকে বলা হয় তথা কথিত গরম লঘু স্যুপ, যেটাকে বলে। ক্ষুদ্রাণুগুলো পলিমারিত হয়ে গঠন করে বৃহদাণুগুলো। এর মধ্যে পলিস্যাকারাইড, ফ্যাট, প্রোটিন, পিউরিন, পাইরিমিডিন, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড ইত্যাদি। শর্করা অণুগুলি পলিমারিত হয়ে গঠন করে পলিস্যাকারাইড, যেমন স্টার্চ, সেলুলোজ ও প্রাণীর গ্লাইকোজেন। অ্যামাইনো অ্যাসিড অণু পলিমারিত হয়ে তৈরি হয় পলিপেপটাইড শৃঙ্খল। এগুলো দিয়ে গঠিত হয় প্রোটিন। কিছু প্রোটিন যদি এনজাইম হিসাবেও কাজ করে থাকে, জীবনের বা জীবকোষের গঠন উপাদান হিসাবে প্রোটিন খুব গুরুত্বপূর্ণ। তাই মনে করা হয় যে প্রোটিনের উৎপাদন জীবনের বিবর্তনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ধাপ ছিল। প্রোটিনের উৎপত্তি কিভাবে হয়েছিল তা অনুমান করা যায় পূর্বে তাপীয় প্রোটিনয়েডের উৎপত্তি দিয়ে। ফক্স ও তার সহকর্মীরা দেখেন যে কিছু অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণকে পানিবিহীন অবস্থায় 130 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হলে প্রোটিনের মতো একটি দ্রব্য উৎপন্ন হয়। এর নাম তাপীয় প্রোটিনয়েড। এই দ্রব্যটি অনেক দিক থেকে প্রকৃতজ প্রোটিনের মতো। আবাদ মাধ্যমে এটি দেওয়া হলে ব্যাকটেরিয়া একে আর্দ্র বিশ্লেষিত করে অ্যামাইনো অ্যাসিড সমূহ আলাদা করে নিতে পারে। গঠন একক হিসেবে প্রোটিনয়েড যে কাজ করে থাকবে তার প্রমাণ পাওয়া যায় এর মাইক্রোস্ফিয়ার গঠনের ক্ষমতাতে। প্রোটিনয়েডকে পানিতে সিদ্ধ করে ঠান্ডা করা হলে গঠিত হয় অনেকটা আদিকোষের মতো দেখতে ঝিল্লিবদ্ধ প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ার। তাই বলা যায় যে মাইক্রোস্ফিয়ার হচ্ছে প্রোটিনয়েডের সমষ্টি। মাইক্রোস্ফিয়ারে আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এগুলো খুব সহজেই উৎপন্ন হয়, এদের আকার ও আকৃতি অনেকটা একই রকম, এগুলো দেখতে ককপিট ব্যাকটেরিয়ার মতো, মনে হয় যেন বার্ডিং বা ফিশন হচ্ছে। এদের অনেক সময় স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার চেনের মতো দেখা যায়। মাইক্রোস্ফিয়ারগুলি বেশ সুস্থিত। ইলেকট্রন মাইক্রোগ্রাফি এদের মধ্যে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দেখা যায় এবং এই ঝিল্লির সাথে কোষ ঝিল্লির বেশ মিল আছে, অর্থাৎ এই ঝিল্লিটিও অর্ধভেদ্য, তবে এই ঝিল্লিটি শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি, এতে কোনো লিপিড নেই। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় প্রকার মাইক্রোস্ফিয়ার দেখা যায় এবং এই জিনিসটি ব্যাকটেরিয়ার সাথে সাদৃশ্য আছে। মাইক্রোস্ফিয়ারে আবর্তন লক্ষ্য করা যায়। এটিপি সরবরাহ করা হলে এর বিচলন বেড়ে যায়। এরা পরস্পরকে আকর্ষণ ও বিকর্ষণ করতে পারে, কখনো কখনো এরা একত্রে জোড়া লাগতে পারে। মাইক্রোস্ফিয়ারের বিভিন্ন দলের মধ্যে সংবাদ আদান প্রদান হতে পারে। মাইক্রোস্ফিয়ার এনজাইমের মতো কাজ করার ক্ষমতা প্রোটিনয়েডের আছে এবং এরা মুকুলোদ্গম বা ফিশনের ন্যায় পদ্ধতিতে মাইক্রোস্ফিয়ার বিভাজন করে। এরপরে কোএসারভেট। ওপারিন এবং তার সহকর্মীরা মনে করেন যে আদিকোষ তথা জীবনের উৎপত্তিতে কোএসারভেট একটি অন্তর্বর্তী ধাপ ছিল। কোএসারভেট তৈরি করা যায় বেশ সহজে। বিপরীত আধানযুক্ত কলয়েড যেমন গাম অ্যারাবিক ও জিলাটিন একত্রে মিশ্রিত করা হলে কোএসারভেট উৎপন্ন হয়। কোএসারভেট গঠন করে প্রোটিনের ঝিল্লিবদ্ধ অনেক ছোট ছোট বৃত্তাকার একক, তবে এগুলো প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ারের মতো সুস্থির নয়। অধিকাংশ কোএসারভেট খুব সহজে নষ্ট হয়ে যায়, কিছু অবশ্য বেশ অনেকক্ষণ টিকে থাকে। এগুলি আকার ও আয়তনে বাড়তে পারে কারণ এর ঝিল্লির ভিতর দিয়ে দ্রব্যের বিচলন ঘটে বেশ দ্রুত। বিশেষত এর ভিতরে দ্রব্যের গাঢ়ত্ব বা ঘনত্ব বাড়তে পারে খুব তাড়াতাড়ি। অনেক সময় বাইরের চেয়ে ভেতরের দ্রব্যের ঘনত্ব 100 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। কোএসারভেট তন্ত্রে মনোমারের সঙ্গে কোএনজাইম যোগ করা হলে পলিমার গঠিত হয় এবং তা কোএসারভেটের ভিতরে জমা হয়। ওপারিন এবং তার সহকর্মীগণ কোএসারভেটে এমন ব্যবস্থা বা তন্ত্র তৈরি করেছিলেন
যার ফলে এর ভিতরে এনজাইম ঢুকে স্টার্চ সংশ্লেষণ ও আদ্র বিশ্লেষণ করতে পারত, এমনকি পলিনিউক্লিওটাইডও সংশ্লেষণ করেছিল। এরপর ধাপ 3, পলিনিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিড গঠন। আমরা জানি যে বর্তমান বিশ্বে জীবের বংশানুসৃত সংকেত থাকে নিউক্লিক অ্যাসিডে এবং প্রধানত ডিএনএতে। এই ডিএনএটি জিনে অবস্থিত এবং এটি জিনের সমষ্টি। জিন ছাড়া কোনো জীব কল্পনাই করা যায় না। 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা এবং ডিঅক্সি রাইবোজ, নাইট্রোজেনাস বেস প্রধানত অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন ও ইউরাসিল মিলে বিভিন্ন নিউক্লিওসাইড ও পরে এরা ফসফেটের সাথে মিলে গঠন করে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডগুলি পলিমারিত হয়ে পলিনিউক্লিওটাইড গঠন করে, এটি নিউক্লিক অ্যাসিড। গবেষণাগারে এগুলো তৈরি করা হয়েছে। কৃত্রিম নিউক্লিক অ্যাসিড দিয়ে জিনের কাজ করানো হয়েছে। তাই বলা যায় জিনের উৎপত্তি কবে কিভাবে হয়েছিল তা বহুলাংশে জানা আছে। সম্ভবত 3.5 মিলিয়ন বছর আগে নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল। ধাপ 4 বা নিউক্লিয় প্রোটিন গঠন। গোড়াতে নিউক্লিক অ্যাসিডে বা জিন হয়তো অনাবৃত ছিল এবং খুব সুনির্দিষ্টভাবে কাজ করত না, কারণ তখনও জেনেটিক কোড এত সুনির্দিষ্ট ছিল না। নিউক্লিক অ্যাসিড অণু হয়তো প্রথমে শুধু প্রোটিন আবরণী দিয়ে আবৃত ছিল। বর্তমানে ভাইরাসকে এই অবস্থায় দেখা যায়। ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সংমিশ্রণ বা সংমিশ্র প্রোটিন এবং একটি নিউক্লিয় প্রোটিন। রাইবোজোম ও নিউক্লিয় প্রোটিন। ভাইরাস ও রাইবোজোম সম্ভবত গোড়াতে যথাসম্ভব আদি ভাইরাস ও আদি রাইবোজোম রূপে বিদ্যমান ছিল। রাইবোজোমকে এখন কোষের বাইরে পাওয়া না গেলেও ভাইরাসকে পাওয়া যায়। ধাপ 5, আদিম জীব বা ইউবায়ন গঠন। কোষের প্রথম উৎপত্তিতে বা ইউবায়ন্টের আবির্ভাবে এই ঘটনাগুলি ভূমিকা রাখতে পারে। যেমন জৈব বৃহদাণু সমূহের মধ্যে যে স্বতঃস্ফূর্ত জমাটবদ্ধ হওয়ার প্রবণতা আছে, তার ফলে কোএসারভেট নামক কলয়েডীয় দ্রব্য উৎপন্ন হয়েছিল। একাধিক জাতের প্রোটিন, নিউক্লিয় প্রোটিন ও অন্যান্য নানাবিধ দ্রব্য এর মধ্যে হয়তো ছিল। এসব কোএসারভেটের ঝিল্লি গঠিত হয়ে থাকবে ফসফোলিপিড দিয়ে। কোএসারভেটগুলো সাবানের বুদবুদের মতো আকার লাভ করে থাকবে। এদের বাইরের দিকে উৎপন্ন হয়ে থাকবে প্লাজমা ঝিল্লির মতো লিপোপ্রোটিন ঝিল্লি এবং ভিতরে স্বপ্রজননক্ষম আরএনএ ও প্রোটিন অণুসমূহ। বাইরের সীমা নির্দেশক ঝিল্লির উৎপত্তির ফলে যেসব সুবিধা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই ঝিল্লির কারণে কোএসারভেটের ভিতরে বিশেষ প্রোটিন অণুসমূহ ও জমানো দ্রব্যের বিস্তার ও বিতরণ নিশ্চিত হলো। কোএসারভেটের ভিতরে নানা রকমের দ্রব্যের জমানো নিশ্চিত হলো। এরপর প্রথম জীবকোষ, যে কোএসারভেটের ভিতরে নিউক্লিয় প্রোটিন সম্ভবত আরএনএ ও অন্যান্য অণুগুলো একত্রিত হয়ে একটি সীমা নির্দেশক লিপোপ্রোটিন ঝিল্লি দিয়ে আবদ্ধ হয়ে উৎপাদন করে থাকবে প্রথম কোষ, প্রথম জীবন। পরে বংশাণুসংকেত বহনের দায়িত্ব আরএনএর কাছ থেকে ডিএনএ গ্রহণ করে থাকবে। তখন থেকে প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণের মূল দায়িত্ব আরএনএ গ্রহণ করবে। এরপরে ধাপ 6, শক্তির উৎস ও সরবরাহ। আদিম জৈব তন্ত্রগুলোতে শক্তির নিয়ত সরবরাহ একটি বিশেষ সমস্যা ছিল, আর শক্তি ছাড়া কোনো তন্ত্র টিকে থাকতে পারে না। তো কতগুলি সূত্র থেকে ওই শক্তি সরবরাহ হয়ে থাকবে। শক্তি কিভাবে আহরণ করত তার উপর ভিত্তি করে আদি জীবতন্ত্রকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। যেমন প্রথমে আছে কেমো হেটেরোট্রপস বা রাসায়নিক বিবিধভোজী।
আদিম কোষগুলির বৈশিষ্ট্য খুব সম্ভবত ছিল এখনকার অবায়ুজীবী অণুজীবের মতো, কারণ তখন কোনো বায়ুমণ্ডল ছিল না। সুতরাং সেই কালের জীবকে তার তরল মাধ্যম থেকে তথা শক্তি সংগ্রহ করতে হতো। মাধ্যমে প্রচুর পরিপুষ্টিকর দ্রব্য থাকায় সে কালের জীবদের বৃদ্ধি হতো খুব দ্রুত। এরপরে কেমোঅটোট্রপস বা রাসায়নিক স্বভোজী আদি জীবের এমন দ্রুত সংখ্যা বৃদ্ধির ফলে খুব তাড়াতাড়ি পরিপুষ্টিকর দ্রব্যের অভাব দেখা দেয়। এমন অবস্থায় যে সকল জীব তার কিছু প্রোটিনকে এনজাইমে রূপান্তরিত করে সরল উপাদান থেকে জটিল বস্তু তৈরি করতে পারত এবং সেসব দ্রব্য থেকে শক্তি নির্গত করতে পারত, তারা টিকে যায়। তারাই ছিল আদি রাসায়নিক স্বভোজী জীব বা অটোট্রপস এবং অবায়ুজীবী জীব বা অ্যানারবস। তারা ফার্মেন্টেশনের ন্যায় সরল বিক্রিয়ার মাধ্যমে শক্তি সংগ্রহ করত এবং পরিবেশে কার্বন ডাই অক্সাইড নির্গত করত। পরে এই কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সৌরশক্তির সাহায্যে রাসায়নিক দ্রব্য সংশ্লেষণের কাজ করা সম্ভব হয়। এরকম বিক্রিয়া ছিল সালোক সংশ্লেষণের আগের অবস্থা, আর সেকালের কোষগুলো ছিল প্রাক সালোক সংশ্লেষণকারী কোষ। এরপরে অবায়ুজীবী আলোকস্বভোজী বা অ্যানারোবিক ফটো অটোট্রপস। একসময় উৎপন্ন হয় সালোক সংশ্লেষণের মূল উপকরণ ক্লোরোফিল। এর সাহায্যে কোষ সৌরশক্তি ব্যবহার করে কার্বোহাইড্রেট তৈরি করতে পারত। এ দ্রব্যের অণুতে এর রাসায়নিক বন্ধনীর মধ্যে শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়। এই প্রক্রিয়ার নাম সালোক সংশ্লেষণ। প্রথমে এই প্রক্রিয়াটি ছিল অবাত, তাই এসব জীবদের বলা হতো অবাত আলোক স্বভোজী। এরা পানির অণু ব্যবহার করত না এবং অক্সিজেনও নির্গত করত না। এখনকার সালফার ব্যাকটেরিয়ার মতো এরা হাইড্রোজেন সালফাইড অণুকে ভেঙে হাইড্রোজেন ও সালফারে পরিণত করত। এরা হাইড্রোজেনকে ব্যবহার করে জৈব বস্তু বা খাদ্য তৈরি করত এবং উপজাত দ্রব্য হিসাবে নির্গত হতো সালফার। এরপর অ্যারোবিক ফটো অটোট্রপস বা সবাত আলোক স্বভোজী। আদিম সবাত আলোক স্বভোজী ছিল সায়ানোব্যাকটেরিয়ার মতোই জীব। এরা পানি থেকে হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন নিয়ে সালোক সংশ্লেষণ দিয়ে কার্বোহাইড্রেট তৈরি করত। এরা অক্সিজেন নির্গত করত, তাই এদের নাম হয় অক্সিজেন উৎপাদক সালোক সংশ্লেষী। এদের উৎপত্তি হয়েছিল আজ থেকে অন্তত 3300 থেকে 3500 মিলিয়ন বছর আগে। এরপরে ধাপ 7 বা অক্সিজেন বিপ্লব বা অক্সিজেন রিভলিউশন। আলোক স্বভোজীদের সংখ্যা বৃদ্ধি ও প্রাধান্য প্রতিষ্ঠার ফলে পরিবেশে মুক্ত অক্সিজেনের পরিমাণও বৃদ্ধি পেতে থাকে। মুক্ত অক্সিজেন মিথেন ও অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে উৎপাদন করে কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন। এভাবে আজ থেকে প্রায় 2 বিলিয়ন বছর আগে পৃথিবীর আবহাওয়া মণ্ডলে গুণগত পরিবর্তন আসে। অক্সিজেনবিহীন বিজারকীয় আবহাওয়া বা রিডিউসিং আবহাওয়া থেকে অক্সিজেনময় জারকীয় বা অক্সিডাইজিং আবহাওয়া মণ্ডলে রূপান্তরিত হয়। এর নাম অক্সিজেন বিপ্লব বা অক্সিজেন রিভলিউশন। এর ফলে পৃথিবীতে আদি প্রকৃতির জীবের উৎপত্তি সম্ভব হয়েছিল। প্রকৃতকোষী জীবের উৎপত্তি আর্কিব্যাকটেরিয়ার ন্যায় আদিকোষী বা প্রোক্যারিওট থেকে প্রকৃতকোষী বা ইউক্যারিওট জীবের উৎপত্তি হয়। প্রকৃত ক্রোমোজোম, ঝিল্লিবদ্ধ নিউক্লিয়াস, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট প্রভৃতি অঙ্গাণুর উৎপত্তি আদিকোষকে প্রকৃত কোষে পরিণত করে।
কিভাবে এই পরিবর্তন হয় তা নিয়ে বিভিন্ন ধরনের মত রয়েছে। যেমন একটি হলো মিথজীবিতার মাধ্যমে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লিন মার্গুলিস এই মিথজীবিতার মাধ্যমে প্রকৃতকোষী উৎপত্তি মতবাদের প্রবক্তা। তার মতে কিছু অবায়ুজীবী আদিকোষ কিছু বায়ুজীবী আদিকোষদেরকে গিলে ফেলে, কিন্তু হজম করেনি। এ পোষক কোষ এবং নবাগতদের মধ্যে প্রতিষ্ঠিত হয় মিথজীবিতা। ভিন্ন বহিরাগতরা ধীরে ধীরে ভিন্ন কাজ করতে শুরু করে। যেমন প্যারাকক্কাস এর ন্যায় বায়ুজীবী আদিকোষী থেকে উৎপন্ন হয়ে থাকবে মাইটোকন্ড্রিয়া। সায়ানোব্যাকটেরিয়া থেকে এসে থাকবে ক্লোরোপ্লাস্ট। স্পাইরোকিট ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন হয়ে থাকবে সিলিয়া, ফ্লাজেলা ইত্যাদি। এভাবে উৎপন্ন হয়েছিল প্রথম আদিকোষ। পরে তাদের মধ্য থেকে প্রাণী, উদ্ভিদ ও ছত্রাকের উৎপত্তি হয়। যারা ক্লোরোপ্লাস্ট তৈরি করতে পেরেছিল তারা স্বভোজী হয়ে উদ্ভিদে, ও যারা তা পারেনি তারা হয় প্রাণী না হয় ছত্রাকে পরিণত হয়। প্রাণী বিবিধভোজী এবং ছত্রাক মূলত মৃতভোজী থেকে যায়। ছবিতে এখানে মাইক্রোটিউব সিম্বায়োসিসের ফলে এখানে এই যে এটি প্যারাকক্কাই থেকে মাইটোকন্ড্রিয়া, স্পাইরোকিট থেকে সিলিয়া, ফ্লাজেলা, সায়ানোব্যাকটেরিয়া, ক্লোরোপ্লাস্ট, এভাবে প্রকৃতকোষী উদ্ভিদের সৃষ্টি। এবং এদের মধ্যে যাদের ক্লোরোপ্লাস্ট ছিল তারা উদ্ভিদ এবং বাকিরা প্রাণী এবং ফাঞ্জাই পরিণত হয়। কুঞ্চন বা ভাঁজ দিয়ে কোনো বিজ্ঞানীর মতে আদিকোষ থেকে প্রকৃত কোষে অধিকাংশ অঙ্গাণুর উৎপত্তি হয়েছিল মূলত এর ঝিল্লি থেকে অভ্যন্তর্মুখী ভাঁজ উৎপন্ন হয়ে। এর কোনোটি বিচ্ছিন্ন হয়ে গিয়ে আরও ভাঁজ করে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট প্রভৃতিতে রূপান্তরিত হয়। এই যে এটি একটি পোষক কোষ, এরপরে বায়ুজীবী ব্যাকটেরিয়া। এখানে এই যে কোষ ঝিল্লিগুলি ভিতরের দিকে ভাঁজ হয়ে কুঞ্চিত হয়ে আসছে, এবং এরপর এখানে ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া রূপান্তরিত হয় মাইটোকন্ড্রিয়াতে। আর এগুলো বিভিন্নভাবে আরও বেশি ভাঁজের সৃষ্টি, বিভিন্ন ধরনের অঙ্গাণু সৃষ্টি হয়। সায়ানোব্যাকটেরিয়া পরিণত হয় ক্লোরোপ্লাস্টে, আর এখানে ঝিল্লির ভাঁজ থেকে এখানে উৎপন্ন হয় আন্তঃপ্লাজমীয় জালি এবং নিউক্লিয় ঝিল্লি। এরপরে এখানে এটি হয় প্রকৃতকোষী উদ্ভিদ, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট আছে এখানে। আর এগুলো হয় এক প্রকৃতকোষী প্রাণী, ছত্রাক ও কিছু প্রোটিস্টে। ক্লাস্টার ক্লোন অনুকল্প হলো কোনো বিজ্ঞানীর মতে একটি আদিকোষ প্রথমে নিউক্লিক অ্যাসিড অণুকে গ্রহণ করে। এটি নিজেকে কপি করে এবং 4টি ভাগে ভাগ হয়ে যায়। এর প্রতিটি ভাগের চারদিকে ঘিরে ঝিল্লি উৎপন্ন হয়। এভাবে নিজের কপি বা ক্লোন করে একটি দল বা ক্লাস্টারে প্রতিষ্ঠিত হয়। যেমন এখানে একটি আদিকোষী, এখানে নিউক্লিক অ্যাসিডকে বিভক্ত হয়ে 4টি হয়ে গেল। পরবর্তী 4টির এখানে বিভিন্ন ঝিল্লি উৎপন্ন হয়ে ক্লাস্টারের সৃষ্টি। এরপরে জীবনের উৎপত্তির রূপরেখা, অর্থাৎ তথাকথিত আদিম স্তূপে বিভিন্ন জটিল জৈববস্তুর উৎপত্তি এবং তাদের আন্তঃসম্পর্ক ও বিক্রিয়ার মাধ্যমে জীবনের উৎপত্তির রূপরেখাটা একটি ছবির সাহায্যে দেখানো আছে। প্রথমে এটি আদিম পৃথিবীর পরিবেশের গ্যাসসমূহ, এরপর এখানে তাপ, অন্যান্য শক্তি ও পানি, এখানে অ্যামাইনো অ্যাসিডের উৎপত্তি, এরপরে তাপ, পানিবিহীন দশা, প্রোটিনয়েড পানির সাথে আদিকোষে মৃদু তাপের ফলে আদিকোষের
রেপ্লিকেশন, এরপরে শক্তি সঞ্চয়, পুনরুদ্ধার তন্ত্রের প্রতিষ্ঠা বা এটিপি, অভ্যন্তরীণ প্রোটিন সংশ্লেষণ, নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণ, আদি রাইবোজোম, বংশগতীয় সংকেত পদ্ধতি, বর্তমানকালের কোষ। আজকের ক্লাসে ওপারিন হলডেনের হাইপোথিসিস, মিলারের পরীক্ষা, এরপরে বিবর্তনের জীবের প্রকৃতকোষী জীবের উৎপত্তি, প্রকৃতকোষী জীবের বিবর্তনের ধাপগুলো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হলো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।